আসসালামু আলাইকুম বন্ধুগণ। আজ আমি আসছি বাংলাদেশের ফরিদপুর জেলার সদরপুর উপজেলার হ্যালো। বাইশরশি গ্রামে। আমার সঙ্গে আছেন আমার চাচা মোফাজ্জল ইসলাম মফা, সুমন, আরও আছেন বড় ভাই জোবেদ, ফারুক ভাই, সিরাজুল চাচা ও রফিকুল চাচা। আমরা সকলে আসছি আজকে এখানে একটি জমিদার বাড়ি দেখার জন্য। তো চলুন আমরা ভেতরে প্রবেশ করব এবং আপনাদেরকে এই বাড়িটি সম্বন্ধে বিস্তারিত জানাবো। এই বাড়িটি উন্মুক্ত হয়েছে 1800 শতকে। এর স্বত্বাধিকারী হলেন উদ্ধবচন্দ্র সাহা ও কিছুটা বাংলাদেশ সরকারের অধীনে রয়েছে। এটি তৈরি হয়েছে মূলত ইট, সুরকি ও রড দিয়ে। আমরা ভেতরে প্রবেশ করলাম এবং দেখতে পেলাম যে এখানে সব কিছু ধ্বংসাবশেষ অবস্থায় রয়েছে। প্রতিটা জিনিসেই ভেঙে ফেলা হয়েছে, শুধু অবকাঠামোটি ঠিক রয়েছে, তাছাড়া সব কিছুই ভেঙে ফেলা হয়েছে। এখানকার আশেপাশের মানুষের কাছ থেকে যতটুকু জানতে পারলাম, রাজা যখন ভারতে পালিয়ে যায় যুদ্ধর পর, এখানে দুর্বৃত্তরা এসে এগুলো শাবল হাতুড়ি দিয়ে ভেঙে এর মূল্যবান জিনিসগুলো নিয়ে যায়। হ্যাঁ, আমরা ভেতরে গেলে দেখতে পারবো অনেক কিছুই ভেঙে ফেলা হয়েছে। হ্যাঁ, অনেক গুরুত্বপূর্ণ জায়গায় মূল্যবান কিছু ছিল, সব কিছু নিয়ে যাওয়া হয়েছে। আমরা দ্বিতীয় তলায় উঠতে উঠতে এই জমিদার বাড়ির প্রথম দিকের ইতিহাসগুলো একটু জানবো। প্রায় 1800 শতকের দিকে এই বাইশরশি জমিদার বাড়ির গোড়াপত্তন হয়। লবণ ব্যবসায়ী উদ্ধবচন্দ্র সাহা বিপুল অর্থ সম্পত্তির মালিক হয়ে বাইশরশিতে অনেক জমি কেনে জমিদারি শুরু করেন। এবার আমরা সিরাজুল চাচার মুখ থেকে কিছু শুনবো। তার মানে এখানে এটা পুরোটা ঢালাই ছিল। হ্যাঁ, এটা কোনো ফাঁক দেখিস না, এই যে পলাশটার গলা। কি কয়? এটা তো কোনো ধন ছিল আগের। একটা ওই যে ওই দেখো, জিনিস তো একটা এগুলো তো নিজে খুলতেও পারতো না। কত এক আইটে যা পাইছে ওটা হয়ে গেছে ভালো। ওই এক আইটে যেটা বলি সেটা হয়ে গেছে। বন্ধুরা, এখানে প্রতিটা রুমেই অসংখ্য গুপ্ত জায়গা আছে এবং প্রতিটা গুপ্ত জায়গায় অনেক মূল্যবান জিনিস ছিল। সোনা দানা, গয়নাগাটি, অনেক কিছুই ছিল, যেটা আসলে মুখে বলা সম্ভব না। এখানে প্রায় 50 একর জায়গা জুড়ে ওনার এই বাড়িটা নির্মাণ হয়েছে এবং এখানে অসংখ্য রুম আছে এবং প্রতিটা রুমের ভেতরেই গুপ্ত জায়গা আছে এবং সেখানে মূল্যবান জিনিস ছিল। কিন্তু উনি এক রাতে সব কিছু নিয়ে যেতে পারেন নাই, এক রাইতে সব সরাতে পারেননি, বিধায় তার অনেক কিছুই দুর্বৃত্তরা ভেঙে চড়ে লুটপাট করে নিয়ে যায়। তো দেখতে থাকি এবং আমরা ইতিহাসগুলোও জানতে থাকি। 1824 সালের লর্ড ক্লাইভের সময়ে জমিদার উদ্ধবচন্দ্র সাহা বরিশালে কালিয়াতিতে জমিদারি কেনেন। জমিদারি আমলে ভারতীয় উপমহাদেশের ভেতরে এই জমিদার বংশধারীরা বিশাল জমিদারি হিসাবে খ্যাতি অর্জন করেন। দ্বিতীয় তলায় উঠতে উঠতেই আমরা দেখতে পাচ্ছি পাশে একটি বিশাল আকারের পুকুর। এখানে অনেক মানুষই গোসল করতেছেন। হয়তো হয়তো জমিদারের সময় এখানে জমিদার এবং তাদের বিবি এবং তাদের যারা ছিল সৈন্য সামন্ত, তারা এখান থেকে এই পুকুরের সৌন্দর্য উপভোগ করতেন। এখানে একটা সুড়ঙ্গ দেখা যাচ্ছে। এদিক থেকে আবার আসলে অপর সাইডে যে ভবন, সেখানে যাওয়ার রাস্তা আছে। আমরা ছাদে ওঠার চেষ্টা করতেছি। ছাদে উঠতে উঠতেই বাকি কথাগুলো বলবো। জমিদার উদয়চন্দ্র সাহা প্রথমে যখন বরিশালে জমিদারি শুরু করেন, তারপর তিনি ফরিদপুরে এসে এখানেও জমিদারি কিনে নেন এবং জমিদারি শুরু করেন। এভাবে তিনি আস্তে আস্তে 22টি পরগনা কিনে ফেলেন। আমরা এখন ছাদে অবস্থান করতেছি। ছাদের একটা কি মনোরম দৃশ্য, অনেক সুন্দর একটি দৃশ্য দেখা যাচ্ছে। এখান থেকে পুরো বাড়িটি
দেখা যাচ্ছে। আমরা ওইদিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব, দেখি সামনে কোনো রাস্তা পাই কিনা। ওই দিকটাতেও ছাদে ওঠার রাস্তা আছে, মানে চতুর্দিকে ভবন থাকার কারণে প্রত্যেকটা ভবনেরই উপরে রাস্তা আছে ছাদে ওঠার জন্য। আজ অনেক লোক এসেছে এই জমিদার বাড়িটি দেখার জন্য, অনেক উৎসুক জনতা ভিড় করতেছে এখানে। আমরা সামনে একটু এগিয়ে যাই, দেখে নামার কোনো রাস্তা পাই কিনা ওইদিকে। ওই দিক থেকেও লোক আসতেছে, সম্ভবত ওইদিকে রাস্তা থাকতে পারে। মনে হয় ওইদিকে তেমন কোনো রাস্তা নাই। আমরা ওখান থেকে পিছনে ফিরে এলাম এবং নামার চেষ্টা করতেছি। আমি আবারও আগের কথায় ফিরে যাই। জমিদারির শুরুর থেকে শেষ পর্যন্ত বংশ পরম্পরায় জমিদাররা একের পর এক জমিদারি পরিচালনা করতে থাকেন। ভারতবর্ষ ভাগ হওয়ার পর জমিদাররা ভারতে চলে যান, সেখানে কলকাতায় বসে এই জমিদারি পরিচালনা করেন। পরবর্তীতে জমিদারি প্রথা বিলুপ্ত হলে জমিদার বংশের একজন ছাড়া বাকি সকলেই ভারতে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। উদ্ধবচন্দ্র সাহা তার পুত্র হরে কৃষ্ণ সাহা জমিদার হন। তিনি বরিশালে বাউফলে জমি কিনে সেখানে জমিদারি শুরু করেন। তার 3 পুত্র ছিল, তাদের মধ্যে তার ছেলের জমিদারি আমলে তারা ইংরেজদের কাছ থেকে রায় চৌধুরী উপাধি পান। উদয়চন্দ্র সাহার পুত্র রাজেন্দ্রচরণ মজুমদার বাবু ও দেবচন্দ্র বাবু নামে 2 পুত্র ছিল। পরবর্তীতে বাইশরশি জমিদার বাড়ি বা রাজেন্দ্র বাবুর বাড়ি নামটি নামকরণ করা হয়েছে মূলত এই রাজেন্দ্রচরণ মজুমদার বাবুর নামের অনুসারেই। ভারত ভাগের পর এই বংশের জমিদার সুকুমার রায় বাহাদুর শুধু এখানে থেকে যান। তখন জমিদার বাড়ির অর্ধেক পাকিস্তান সরকারের হস্তক্ষেপে চলে যায়, আর বাকি অর্ধেক জমিদার সুকুমার রায় বাহাদুর তার পরিবার সহ বসবাস করতেন। মুক্তিযুদ্ধের পর সুকুমার রায় আত্মহত্যা করেন এবং তখনকার সরকার বাড়ির যে অর্ধেক নিয়ে নেয় সেটা তাদের কর্মকর্তা কর্মচারীরা বসবাস করেন এবং পরবর্তীতে ভূমি অফিস হিসাবে এর কিছুটা অংশ ব্যবহার হয়। পুরো জমিদার বাড়ির আয়তন প্রায় 50 একর। এখানে বিভিন্ন অংশ জুড়ে 14টি অট্টালিকা তৈরি করেন এবং 5টি শান বাঁধানো ঘাট তৈরি করা হয়। বন্ধুরা, এই ছিল আমার জানা তথ্য, এর থেকে বেশি কিছু আমি জানি না। তো আমি পুরা ভবনটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম, যদিও পুরো জায়গায় যাওয়া সম্ভব হয়নি, তারপরও যতটুকু পেরেছি সাধ্যমতো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখন আমরা মূল ফটক থেকে বাইর হওয়ার চেষ্টা করব, বাইর হয়ে যাব। এখানে অনেক জঙ্গল তৈরি হয়েছে, এটা যে বাড়ি না ভূতের বাড়ি না জমিদার বাড়ি আসলে বোঝার বুদ্ধি নাই। এখানে কি জানি একটা পড়ে আছে, আমি বুঝতে পারলাম না। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং আপনাদের মতামতের ওপর যদি আমি ইন্সপায়ার হয়ে থাকি তাহলে আরো সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। তো সবাই আমাকে সাপোর্ট করবেন। এখন শুনি আমাদের বড় ভাই জুবেদ ভাইয়ের এই বাড়ি সম্বন্ধে কি জানা আছে, তার কথা শুনেই আমরা বিদায় নেব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। জুবেদ ভাই, আপনি এই রাজবাড়ি সম্পর্কে কি জানেন একটু আমাদের বললে আমরা জানতে পারতাম। রাজবাড়ি সম্পর্কে বিশেষটা আমার জানা নাই, তারপরেও যেটুকু আমি জানি বাড়তেছে। আর এই রাজবাড়ির সম্পর্কে দীর্ঘ কিছুদিন আগে বেশ কিছুদিন আগে ছিল, বহুদিন আগে এই রাজাটা কি জানি এখান থেকে কি গণ্ডগোল হচ্ছিল, তাই ভারত চলে গেছে। যাক, এই রাজবাড়ির যার সয় সম্পদ পুকুর দিঘি নালা নদী সম্পন্ন এই খাজা বাবার নামে দরবারের নামে আর কি সে লিখে দিছে। এইটুকু আমাদের জানা আছে। তা হঠাৎ যারা নতুন আসি দেখতেছে হঠাৎ সাজা যাচ্ছে, এটা একটা অবাক করা বিষয়, সত্যি অবাক করা বিষয়। এই কথা বলিয়া যাই হোক, আমার এই বাবার দরবারে যতদিন দীর্ঘ আল্লাহ আমাদেরকে বাঁচে রাখছে, আশা করি যারা আসছে তাদেরকেও আশা করি আল্লাহর রহমত এই বাবার দরবারে তারা হেদায়েত হবে।